হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আর যেরকম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আর স্টুডিওর ঘেরাটাবে নয়, একদম একদম ফিল্ড থেকে, গ্রাউন্ড থেকে বাংলার রাজনীতি এবং বাংলার ভোট কেমন আছেন মানুষ, কি বলছেন মানুষ এবং একই সঙ্গে কি বলছেন প্রার্থীরা, সেই সমস্ত কিছু নিয়ে নো ইয়োর ক্যান্ডিডেট এ ডেট উইথ ইয়োর ক্যান্ডিডেট একটা নতুন ফরম্যাটের নতুন এপিসোড আপনাদের সামনে হাজির করবো। আর ঠিক সেই কারণে আমরা আজকে চলে এসেছি এবং আমরা ঠিক যেখানে রয়েছি, আমার পিছনে অফিস বন্ধ রয়েছে কিন্তু এটি একটি নির্বাচনী কার্যালয়। নোয়াপাড়া বিধানসভা রাজ্য রাজনীতিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিধানসভা, নোয়াপাড়া বিধানসভা। তার কারণ এই বিধানসভায় কিন্তু মুখোমুখি লড়াই তিনজন হেভিওয়েট প্রার্থীর এবং তার মধ্যে সব থেকে বড় যে নাম, তিনি অর্জুন সিং। হ্যাঁ, বাংলার রাজনীতিতে যার কথা বললেই লোকজন একটু আলাদা করে নড়ে চড়ে বসেন, সেই অর্জুন সিং দাঁড়িয়েছেন নোয়াপাড়া বিধানসভায়। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাদের ইয়াং ফেস, নতুন প্রজন্মের একজন প্রতিনিধি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে এবং একই সঙ্গে এই ময়দানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে ময়দানে নামিয়েছে সিপিআইএম। ফলে ত্রিমুখী লড়াই, তিনজনই হেভিওয়েট প্রার্থী এবং তার মধ্যে আজকে আমরা রয়েছি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আমরা কথা বলবো তার সঙ্গে, জানতে চাইবো, চেষ্টা করব সারাদিন ধরে যে তিনি কি ভাবছেন, কি বলছেন এখানকার সাধারণ মানুষ। এক টোটাল ডে উইথ দ্য ক্যান্ডিডেট ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। পুরো এপিসোড দেখতে থাকুন। খেলবো খেলা হবে। হাই হাই প্রচন্ড রোদ, আর রোদ হলেই রাজনীতির উত্তাপ বাড়ে। আর আমার সঙ্গে এই দিন আজকে আমরা অলরেডি, আমার সঙ্গে নয়, এখন আমার সাথে কথা হয়নি, আমি বলবো দেখাতে যে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তিনি ইতিমধ্যে এসে গেছেন। আমরা তার সাথে আজকে গোটা দিনটা ঘুরবো। ফার্স্ট টাইম ইন মাই লাইফ, ইন মাই ক্যারিয়ার, যে আমি কোনো প্রার্থীর সঙ্গে গোটা দিনটা ঘুরবো এবং জানার চেষ্টা করবো যে একজন প্রার্থী অ্যাকচুয়ালি কিভাবে গোটা দিনটা চালান। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? দারুণ ফাটাফাটি, তোমাদের খবর কি? আমরাও ভালো আছি। আমরা এখানকার ভোট উত্তাপটা বোঝার চেষ্টা করছি, আর সেজন্য আজকে তোমার সাথে গোটা দিনটা থাকবো। গোটা দিনটা থেকে বোঝার চেষ্টা করব যে আসলে একটা ক্যান্ডিডেট কিভাবে গোটা দিন কাটায়। মানে এতদিন আমরা সেটা মোবাইলে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, ফার্স্ট টাইম দেখতে চাইবো সামনে থেকে এবং আমাদের দর্শকদের দেখাবো যে হোয়াট ইজ দ্য বেসিক লাইফস্টাইল অফ এ ক্যান্ডিডেট, কিভাবে সে কাটায় গোটা দিন। চলো দেখা যাক। চলো চলো, লেটস গো। এনার্জি থাকবে তো সারাদিন? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, চলো। থাকার মতন ব্যাপার যেরকম হয় সেটা একমাত্রই হয়নি। ফার্স্ট টাইম কোনো ক্যান্ডিডেটের গাড়িতে আমরা যাচ্ছি আর বোঝার চেষ্টা করছি যে ক্যান্ডিডেট গোটা দিনটা ঠিক কীভাবে কাটায়। সো দিস ইজ রিয়েলি এক্সাইটিং ফর মি অ্যাজ ওয়েল, যে একজন ক্যান্ডিডেটের সঙ্গে যাচ্ছি, লোকজন তাকিয়ে দেখছে, কতটা তাকিয়ে দেখছে, আদৌ তাকিয়ে দেখছে কিনা সেটাও দেখছি, এবং কীরকম রিয়াকশান আসছে মানুষজনের, সেটা ইটস ফিলস গ্রেট। চলো দেখা যাক গোটা দিনটা জুড়ে। সো আমরা এখন রয়েছি গাড়ির ভেতরে, আর গাড়িতে যেতে যেতেই আমরা কথা বলবো নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, ভেরি ইয়াং ক্যান্ডিডেট ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। ত্রিনাঙ্কুর দা, সকাল থেকে প্রচারে বেরিয়েছো, কতটা কঠিন মনে হচ্ছে এই লড়াইটা? না না, কঠিন একদম নয়। আমার সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্য রয়েছে, এবং যেভাবে আমি নোয়াপাড়াবাসীর ভালোবাসা পাচ্ছি, আমি নিজে তো এইখানে 17-18 বছর ধরে রাজনীতি করেছি, আমায় চেনেন। অনেক জায়গায় অনেকে বলছেন যে তোমাকে টিভিতে দেখেছি অনেকবার, তোমার কথা ভালো লাগে, বা সাংগঠনিক স্তরে তো এতে এটা লোকসভার মধ্যে এটা প্রায় আমার হোমই বলা চলে। হয়তো আমার হোম অ্যাসেম্বলি না, কিন্তু আমার হোম লোকসভা, যার ফলে এখান থেকে চিনি জানি ভালো। আর আরেকটা সুবিধা আমার হয়েছে যে যখন অপোজিশন ক্যান্ডিডেট যারা আছে তারা অ্যানাউন্স হওয়ার পর থেকে আমি মনে করি আমার ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখছিলাম যে কিছু পোস্টার কজন পড়েছে যে বিকাশ বসুর হত্যাকারীকে কি বাংলার মানুষ মেনে নেবে। আমি দেখলাম রাস্তাঘাটে অনেক পোস্টার, আমি ডিটেক্ট নিচ্ছি। প্লাস আমার খেলাটা অনেক সহজ হয়ে গেছে, আমি দেখছি রাস্তাঘাটে এরকম পোস্টার, দেখুন
এই যে আমি বলবো যে দেখাতে এখানে স্পষ্ট লেখা রয়েছে বিকাশ বসুর হত্যাকারীকে কি নোয়াপাড়ার মানুষ মেনে নেবেন, এবং পোস্টারটা দিয়েছে নোয়াপাড়ার নাগরিক সমাজ। আচ্ছা বেশ। আমি দেখছি রাস্তাঘাটে এরকম অনেক পোস্টার, এটাতেই বুঝতে পারছেন যে এখানকার মানুষের সেন্টিমেন্টটা ঠিক কি। এখানে একদিকে আছে এমন সিপিএম, যে সিপিএম নির্বাচন ছাড়া দেখা যায় না, যারা আদেও কি করতে চাইছে সেটা তাদের কাছে নিজের কাছে পরিষ্কার নয়। আর আরেকদিকে আছে শহীদ শিক্ষক বিকাশ বসুর রক্তস্নাত হাত, যার যার সেই হাতে হাত করা পড়েছিল, প্রায় 90 দিন কাছাকাছি জেলে ছিলেন। আজকে সেই মানুষটি ক্যান্ডিডেট, ফলে নোয়াপাড়াবাসী রিজেক্ট করেছেন। আর এখানকার বাঙালিরা এই অর্জুন সিং এর মতন গুন্ডাদের পছন্দ করে না। আর আমি খুব সাধারণভাবে তাদের কাছে অ্যাপ্রোচ করছি, আমি এটা ভালোবাসা পাচ্ছি এবং আমি উপলব্ধি করছি যে এবার আমি রেকর্ড মার্জিনে জিতবো। না, বাট ক্যান্ডিডেট হিসেবে অর্জুন সিং ইজ এ বিগ নেম, ইউ ক্যান নট ডিনাই ইট যে অর্জুন সিং ইজ এ বিগ নেম, এবং রাজ্য রাজনীতিতে অর্জুন সিং এর নাম আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, বিখ্যাত হোক বা কুখ্যাত হোক, বাট নাম আছে। তো অর্জুন সিং ক্যান্ডিডেট হলেই স্বাভাবিকভাবে সেই সিটটা নিয়ে লোকের আগ্রহ অনেক বেড়ে যায়, লোকে অনেক চিন্তা ভাবনা করে। তো অ্যাজ এ ক্যান্ডিডেট এবং অ্যাজ এ অপোজিশন তুমি অর্জুন সিংকে কিভাবে দেখছো? দেখুন, আপনি এই কথা বলছেন, সেটা ওয়ান্স আপন এ টাইম, যখন তার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল। আর এই নোয়াপাড়া কেন্দ্রের কথা যদি বলেন, 2019 সালের লোকসভার তো তৃণমূল কংগ্রেসের একটা আই ওপেনার ছিল বলতে পারেন। 2019 সালের নির্বাচনে কিন্তু তখনও কিন্তু এই সিটে অর্জুন সিং হেরেছিলেন, বাকি সব জায়গায় জিতলেও এখানে হেরেছিলেন, কেন এখানে মানুষরা এতটাই তাকে অপছন্দ করে। 2024 সালের লোকসভায় পার্থ ভৌমিকের কাছে তিনি গোহারান হেরেছিলেন। আবার 2026 তিনি তো বেসিক্যালি এখানটা দাঁড়াতে চাননি, তিনি ব্যারাকপুর জগদ্দল এগুলোকে ট্রাই করছিলেন। এবার তার দলের লোকজনরাই রয়েছে যারা চান না। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্জুন সিং দাঁড়ানোর পর থেকে বিজেপির মধ্যেকার একটা বৃহৎ অংশ তাকে সমর্থন করছে না, অনেকে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু আমাদের দলের নিশ্চিতভাবে কিছু ট্যাকটিক্যাল মুভ আছে, সেটা আমি পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু আমি এইটুকুনি বলছি যে কোনো এক সময় হয়তো নাম ছিল, কিন্তু প্রত্যেক কিছুর তো একটা সময় আছে, প্রত্যেকের একটা ভ্যালিডেশন আছে, মানে আর প্রত্যেক কিছুর একটা এক্সপায়ারি ডেট আছে। তার এই ভয়ার্থ ভাবে এক্সপায়ারি ডেট চলে গেছে। এবং তিনি প্রাথমিক কাছে যেভাবে হেরেছিলেন বড় বড় ডায়লগ দেওয়ার পর থেকে, আপনি এখন তার বডি ল্যাঙ্গুয়েজ হাব ভাব দেখুন, আপনি নিজে তার ভিডিওস গুলো দেখুন, আপনি দেখবেন তিনি যেভাবে মুভ করছেন তার সঙ্গে মানুষের কোনো জনসংযোগ নেই, মানুষরা তাকে পছন্দ করছে না। আর আপনি আমার বিভিন্ন ভিডিওস বিভিন্ন কিছু দেখুন, মানুষের জনসংযোগ দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে। এবং আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, ওটা খুব বাজে রকম ভাবে হারবে। ওকে, অর্জুন সিং খুব বাজেভাবে হারবে, আপাতত এটুকু আমরা কথা বললাম। বাকিটা আমরা আরো গাড়িতে যেতে যেতে কথা বলবো, আড্ডা মারবো। বাট ইটস ট্রু যে অর্জুন সিং ইজ এ বিগ নেম, অ্যান্ড তৃণাঙ্কুর ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো একজন তরুণের ওপর ভরসা রেখেছেন এই বিধানসভায়। আর ইট ফিলস গ্রেট অ্যাকচুয়ালি। আমি আমার দর্শকদের বলছি এটা, যে আমি ফার্স্ট টাইম কোনো ক্যান্ডিডেটের গাড়ি করে যাচ্ছি, আর বিহেভিয়ার ব্যাপার লাগছে, কিন্তু ঠিক আছে ক্যামেরা। DJ Gurgul mixing. कहाँ लग रहा है यहाँ पर? ये हम कहाँ आ गए? ये कब बिहार हो गया कि कहाँ हो गया? ये बता दीजिए थोड़ा। ये बिहार तो होने से रहा,
जितना भी कोशिश कर लो बिहार तो बनेगा नहीं, क्योंकि आप देख सकते हैं इधर अभी भी हमारे सारे जो बंगाली लोग हैं अभी भी एकजुट है। सिर्फ बंगाली जो बांग्ला बोलते हैं वो बंगाली नहीं है, जो बांग्ला में रहते हैं वो सब बंगाली है। तो ये बिहारी कल्चर हमारे इधर आने वाला तो है नहीं। कोई कितना भी कोशिश कर ले, कहाँ से भी गुंडा लेके आके एक गंदा सिचुएशन क्रिएट करे, नहीं होगा। कोशिश आप भैया जी नहीं जीतेंगे का यहाँ से? नहीं, कैसे जीतेंगे? अरे हमारा दिल खराब हो गया ये सब सुन के, हमको चलो बंद कर दो। तो इससे भी हम पूछ ही लेते हैं कि भैया जी का जीतने के कितना आशा है, ये बता दीजिए आप। भैया जी के भैया जी बोलते अपनी क्या क्या बोला? अरे हमारा फोन आ गया है। आपको भैया जी पता नहीं है? आप बैराकपुर में रहते हो ना? हाँ? अब बैराकपुर का भैया जी तो एक ही है ना, बाहुबली है, भैया जी है आपका। ये चुनाव क्षेत्र से वो खुद खड़े हो गए हैं, क्या लगता है उन्हें जीत पाएंगे कि नहीं पाएंगे? আপনাদের নিজস্ব ভ্রম বা উনি নিজে হয়তো জেগে স্বপ্ন দেখেন এইসব যে আমি ভাইয়াজি, আমি সমস্ত কিছু ব্যারাকপুরের ডন, ব্যারাকপুরে আমার রাত চলে, এসব ওর উনি জেগে স্বপ্ন দেখেন সকালবেলা। এসব ভুল কথা। আর কেউ ভাইয়াজি ফাইয়াজি আমাদের এখানে নেই। আমাদের এখানে একজনই আছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাথে আমাদের নোয়াপাড়ার ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্য। কোনো ভাইয়াজি ফাইয়াজির এখানে কোনো রাত চলবে না। क्या ये आप लोगों का ओवर कॉन्फिडेंस तो है नहीं? না, ওভার কনফিডেন্স কেন? উনি যা গুন্ডাবাজি করেন, লোকজন তো এই সমস্ত কিছু জানেন। শান্তি মানুষ, সাধারণ মানুষ চায় শান্তি। ওনার মতো গুন্ডামি তো নয়। গুন্ডামিটা ওনার একটা রক্তের মধ্যে পরিচিত আর কি। উনি গুন্ডামির জন্যই পরিচিত। ওই জন্যই হয়তো নিজেকে ভাবেন যে আমি বাহুবলী, আমি ভাইয়া, আমি সমস্ত কিছু। এরকম কোনো ব্যাপার নেই। ठीक है, चलो कोई नहीं, ये भी हम सुन ही लिए। तो हम बात करते रहेंगे लोगों से जितने भी हम मुलाकात होगा। अरे अभी बार बार হিন্দিতে কেন বলছি? যাই হোক, এটা বাংলা চ্যানেল, বাংলায় কথা বলা উচিত। তো আমরা কথা বলতে থাকবো রাস্তায় চলতে চলতে ক্যান্ডিডেটের সঙ্গে। আর ক্যান্ডিডেটকে আমি বলবো যে দেখিয়ে দিতে যে ক্যান্ডিডেট কিন্তু এখন ভেতরে খুব জরুরি একটা কিছু মিটিং টিটিং করছেন। তো আপাতত আমরা বাইরে রয়েছি, আমরা চাটা কিছু যদি পাই খাবো, কচুরি খাবো, নানপুরি খাবো, কিছু একটা খাবো, কারণ আমাদের খিদে পেয়েছে। না না দাদা যেতে পারেন, কোনো চাপ নেই, আমাদের আনকাট হয়, কই নেই। মন্ত্র বলতে যার জিতে দিদি ভাই, তো একদম এখানে বাঙালি পাড়া তো, এবং তারা, আমি মনে করছি তারা আমাদের রিলেট করতে পারে। কেউ বলছে তুমি তোমার ছেলের মতো, কেউ বলছে তুমি তোমার ভাইয়ের মতো। বলছি কিন্তু কাকা বহুত বড় প্রচারক ছিল, এটা সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। দেখুন এই রেসপন্স গুলো, এটা র্যান্ডম রেসপন্স, এবং এইভাবেই রেসপন্স পাচ্ছি, এবং সবাই আমাকে মানুষ দাঁড়িয়ে রয়েছে আসার জন্য। এইগুলো কিন্তু ভালোবাসা বলতে হবে। এই যে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আবেগ ভালোবাসার জায়গাটা কোথায়। আর আমি একটা বিষয় নিশ্চয়তা দিচ্ছি যে কাজ করবো তাদের সঙ্গে। দাঁড়িয়ে রেখেছে এটা বাকিদের বলতে হবে, বাকিদের কিন্তু এটা বলতে হবে, এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে হবে। আমাদের সংস্কৃতি রক্ষা করতে হবে। My question is very clear. You guys from Gen Z, you belong from a Gen Z generation. So what is your expectation from today's politics or political leaders?
পলিটিক্যাল লিডার্স অ্যাজ সাচ মানে যেরকম একটু জাস্ট স্বচ্ছ হতে হবে, যে একটু স্বচ্ছ হতে থাকলে ভালো, মানে ওভারঅল একটা পজিটিভ ভাইব আসে। প্লাস যেটা মেন সমস্যা চারদিকে বলছে চাকরিটা, তো ওটা একটু প্রপার রিক্রুট করলে বেটার। আর এইটুকুই, প্রপার যারা মানে ফেয়ার পলিটিক্স যারা করবে তারা যদি আসে পলিটিক্সে, তো সেটাই জাস্ট, আর কিছু আর ইউ এক্সপেকটেশন গাইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স? নো মানে তোমরা রাজনীতি করতে চাও? নো 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 ওকে। আর ভাই, নো no, আমি that is not my question. What is your expectation from your candidate, or what is your expectation from today's politics? As you belongs from a Gen Z generation, হ্যাঁ so what is your expectation? Because I want to know something about the Gen Z. হ্যাঁ, অ্যাকচুয়ালি যে কাজগুলো আমাদের হয়ে থাকে, যে প্রকল্পগুলো আছে, সেগুলো যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, সামনে নাও। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে এতে। আর ব্যাপার একটা হচ্ছে কর্মসংস্থান, তো কর্মসংস্থানের ব্যাপারটা যদি একটু করে তাহলে একটু বেটার হয়, এটাই। তোমাদের এখানে ধরো মানে যে ক্যান্ডিডেট হয়েছেন, হ্যাঁ। দুজন ক্যান্ডিডেট আছেন। হ্যাঁ। একজন, তার বিরুদ্ধে হি ইজ এ রেপুটেড ক্রিমিনাল, মানে তার বিরুদ্ধে প্রচুর ক্রিমিনাল কেসেস আছে and তিনি নিজেকেও বাহুবলী বলতে পছন্দ করেন। হ্যাঁ এবং আরেকদিকে আমরা দেখেছি বামপন্থী একজন ক্যান্ডিডেট আছেন, হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন ক্যান্ডিডেট আছেন যিনি হি বিলংস ফ্রম ইয়াং জেনারেশন। হ্যাঁ। মেবি হি ইজ নট এ জেন জি, বাট হি বিলংস ফ্রম ইয়াং জেনারেশন, ফ্রেশ ক্যান্ডিডেট। তো এই যে তিনজন ক্যান্ডিডেট, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফ্রম ডিফারেন্ট ক্যান্ডিডেটস? ডিফারেন্ট তো তাদের পার্সপেক্টিভে কিরমভাবে করছে দেখছে সেটা বলা তো সম্ভব না, মানে সবার পার্সপেক্টিভ আলাদা হবে। বাট আমি কিরম চাই, বেসিক্যালি তারা মানুষের দুঃখে সুখে পাশে যাতে পাই, মানে তাড়াতাড়ি ডাকলে যাতে তারা মানে ইজিলি অ্যাক্সেসেবল হয়, মানে তাদেরকে পাওয়া। আমার কি মনে হয় যে রাজনীতিতে ক্রিমিনাল পলিটিক্স থাকা উচিত কি উচিত? না, সেটা উচিত না, ডেফিনেটলি না। ডেফিনেটলি না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার নাম? সৌম্য। শুভদীপ। আমি কথা বলছিলাম সৌম্য আর শুভদীপের সঙ্গে। আমি অ্যাকচুয়ালি এটাই বারবার করে যেটা বোঝার চেষ্টা করছি, যেহেতু এখানে এমন একজন ক্যান্ডিডেট হয়েছেন যিনি ইয়াং জেনারেশনের ক্যান্ডিডেট, এবং তার সঙ্গে সঙ্গে জেন জি কতটা কানেক্টেড, বিকজ একটা কথা প্রায় শোনা যায় যে জেন জি ইজ নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, তারা রাজনীতি সম্পর্কে সচেতন নয়, তারা নতুন প্রজন্ম, তারা রাজনীতি করতে চাইছে না। তার কারণ হয়তো এই যে ক্রিমিনাল পলিটিক্স রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, এবং এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে যে ক্রিমিনাল পলিটিক্স, করাপশন, যেটা এই ভাইয়ের কথাতেও আমি শুনলাম যে হি নিডস এ ফ্রি, যে একটা এমন স্বচ্ছ সমাজ তিনি চাইছেন। তো এটাই একটা, ওরা দুজন জেনজি প্রতিনিধি হিসেবে। বাকি আমরা কথা বলতে বলতে রাস্তায় যেতে যেতে আরো যাদের সাথে কথা হবে জানতে থাকবো, দেখাতে থাকবো। এই আবেগটা মানুষের তৈরি হয়েছে, এই যে মানুষের অ্যাকসেপ্ট করছেন, এবং আমি দেখতে পাচ্ছেন সবাই নিজে থেকে কি ভালোবাসায় বাঁধনে আমি বেঁধে যাচ্ছি। আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, আমি যেতে যেতেই অনেকগুলো টুকটাক সমস্যা দেখছি, আমি ইনস্ট্যান্ট যেগুলো সমস্যার সমাধান করা হয় সেটা চেষ্টা করছি, এবং কথা দিয়ে যাচ্ছি আমার নিজস্ব ডিপ্লয়েড পার্সনস আলাদাভাবে থাকবে, প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরবে, মানুষজন তাদের সঙ্গে কমিউনিকেট করে তারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। আমার মনে হয় ওনারা দাঁড়িয়ে রয়েছেন সব কথা বলার জন্য। জেন জির তুমি কিরকম রেসপন্স পাচ্ছ? পাহাড়ে বিপদ যদি পদে পদে বাড়ে, অবশ্য দানা বাঁধে কলারের নিচে, সর্বনাশের সব বিপদের বিছে। বালিতে বড় ভেন্ডি কিংবা পাহাড়ে, পেয়ারা বিপদ যদি পদে পদে বাড়ে। কাকু, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি এই মিছিলে আছেন, আপনি মনে হয়, আপনার বয়স কত এখন? আমার 72। 72? আর আপনি আপনি কি তৃণমূল করেন? তৃণমূল একদম, মানে প্রথম থেকে। দিদিকে ভালোবাসেন? দিদিকে তো প্রাণ। আচ্ছা, দিদি আমার প্রাণ। আচ্ছা। মানে দিদি ছাড়া আমি কোনো চিন্তাই করতে পারি না।
মানে কত বছর ধরে করছেন দল? দল মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিল সেই সময় থেকে আছি মমতা ব্যানার্জির সাথে। আর 98-এ যখন আমাদের তৃণমূল জন্ম নিল সেই সময় থেকেই আছি এত অবধি। বাহ, এত আপনি ওই দাদা বলছিলেন, দেখাও ওই দাদাকেও দেখাও, ওই দাদা বলছিলেন যে আপনার পরিবার থেকে কেউ মানে সিপিএম আমলেও ভোটে দাঁড়িয়েছিল। আমার বউটি বুলু রানী রায়, সে 2005-এ সমর সান্যালের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যে এখানকার ভাইস চেয়ারম্যান ছিল। সেইটাতে আমরা জিততে পারিনি, কিন্তু আমাদের জিত হয়েছে। কেন? আমাদের অনেকে বলেছে তোমার বৌদিকে হারাবার জন্য এরা ছাপ্পা মেরে মানে জিতেছে। আমার বৌদির সাথে ছাপ্পা মারতে হতো না, কিন্তু তাতেও ছাপ্পা মেরে আপনি মানে জিতেছে। আমার বুলু রানী রায় আমার বৌদিকে হারিয়ে দিয়েছে। যতদিন বাঁচবেন তৃণমূলই করবেন? একদম মৃত্যু অবধি, লাস্ট মানে যেদিনকে নাকি লাস্ট ডেট ওদিনকে অবধি। দলকে ভালোবাসেন এতটা? দলকে প্রাণ, মানে আমার প্রাণ আর তৃণমূল এক। ইমোশনাল হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তাহলে আপনি এতটাই ভালোবাসেন দলের প্রতি, এতটাই আবেগ? খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এইবার মোটামুটি 2026 কি হবে মনে হচ্ছে? আমার মতে আমরা 250টা সিট পাবোই, কেউ আটকাতে পারবে না, কেউ না, ঠিক আছে। কেউ না। নোয়াপাড়া কেন্দ্রে আমি যেটুকু যা বসে আছি, হ্যাঁ, নোয়াপাড়া কেন্দ্রে তো আমরা জিতে বসে আছি, শুধু ডিক্লেয়ারের সময়। আমি দেখতেই পাচ্ছেন যে মানে আমরা ভিডিওটা খুব মজা করে করছি, কিন্তু যেটুকু দেখলাম এবং তিনি ইমোশনাল হয়ে গেলেন, কারণ বোধহয় রাজনীতি আবেগ ছাড়া রাজনীতি হয় না, আমরা একটা কথা বলি, সেটার বাস্তব রূপ বোধহয়। আপনার নামটা কি? আমার নাম গৌতম রায়। হোয়াট এ ডে! মানে লাস্ট 2 ঘন্টা ধরে আমরা প্রায় মনিরামপুর বলে একটি অঞ্চলের প্রচুর বাড়িতে গেলাম, এবং সেখানে আমি একটা জিনিস দেখলাম, নোটিস করলাম, সেটা হচ্ছে যে যিনি ক্যান্ডিডেট তিনি প্রায় প্রতিটি বাড়িতে যাচ্ছেন এবং প্রতিটি বাড়িতে গিয়ে সিনিয়র সিটিজেনদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, অল্প বয়সীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। ফলে D2D অর্থাৎ ডোর টু ডোর করতে যতক্ষণ সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগলো। আমি একদম সরাসরি আবারও গাড়িতে পেয়ে গেছি ক্যান্ডিডেট শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে। এই মুহূর্তে ওআরএস খাচ্ছেন, প্রচণ্ড গরম পড়েছে। এই ওআরএসটা কি মানে ক্লান্তি দূর করার জন্য? তুমি তো দেখছো যে আমার প্রত্যেকটা মানুষের কাছে আমার মানুষ আমার প্রতি এক্সপেকটেশন কতটা, তাদের সঙ্গে কথা বলা, তারা সবাই কারোর বাড়িতে নিয়ে যাচ্ছেন, বাড়ির ঠাকুরকে প্রণাম করাচ্ছেন, সবাই বলছে তুমি জিতবে, আমার বাড়ি ঠাকুরকে একবার প্রণাম করে যাও। আমি যাচ্ছি, তাদের সব আবদার পূরণ করার চেষ্টা করছি, কথা বলছি প্রত্যেকের সঙ্গে, ফলে স্বাভাবিকভাবে একটু সময়টা বেশি লাগছে। কিন্তু আমি বিশ্বাস করি মানুষ যাদের সঙ্গে আমার জনসংযোগ হচ্ছেন তাদের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে, আমি বিশ্বাস করি আমি এদের সকলের প্রায় 10% কাছাকাছি ভোট পাবো। তুমি যেখানে জনসংযোগে বেরোচ্ছ আমি দেখছিলাম সেখানে প্রচুর সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলছো, অ্যাট দ্য সেম টাইম আমরা বেশ কিছু জেনজিদের সাথেও কথা বললাম। তো আমার এটা স্পেসিফিক্যালি প্রশ্ন যে জেনজিদের জন্য তোমার কি কি প্ল্যান আছে? দেখো, আমি তাদের একজন প্রতিনিধি, আমি মনে করি তাদেরকে একেবারে সঠিক পথে নিয়ে আসা। কেন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সময় আমরা যেভাবে জীবনযাপন করতাম কিন্তু লাইফটা অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে, এখন এতটা বেশি মোবাইল নির্ভর হয়ে গেছে কিন্তু তার মাঠে দাঁড়া যাচ্ছে না। আবার তারা অনেক ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত হয়ে পড়ছে, যেমন তারা ফেসবুক ইউটিউব এগুলো যেমন ভালো, একই খারাপও হওয়া আছে যে নেশাগ্রস্ত হয়ে যায়। এদেরকে কেরিয়ার কাউন্সেলিং করা আমার একটা সঠিক লক্ষ্য। কেউ যদি কোনো পরামর্শ চাই, কেউ যদি কোনো ভেঙে পড়ে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সঠিক পথ দেখানো আমার একটা লক্ষ্যের পর্যায়ে আছে। এদের ক্লাস 10-12 যারা আজকে আছে এদের জন্য আমি কিন্তু আলাদাভাবে পরীক্ষার সময় এদের প্রিপারেটরি পড়াশোনার ব্যবস্থা করব, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও আমি পরবর্তীকালে ভাবনা চিন্তা করবো এদেরকে কীভাবে সহায়তা করতে পারি। কিন্তু গ্র্যাজুয়েট মানে তো একটু বড় হয়ে যায়, কিন্তু আমি বিশেষভাবে আমি একটা সংস্কৃতি জগতের মানুষদের নিয়ে একটা ফোরাম তৈরি করব এবং তাদেরকে এই এলাকার পরিবেশকে রক্ষা করতে, তাদের মধ্যে সংস্কৃতি, যেটা আমার একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি বজায় রাখতে আমি সেই সকল মানুষদের কাছে আবেদন করব যাতে তারাও এই সংস্কৃতি রক্ষার্থে আমাদের সঙ্গে নামেন।
আরেকটা যেটা খুব জরুরি বিষয়, সেটা এখানে মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানকার মানুষজনের একটা বড় দাবি, বিশেষ করে ইয়াং জেনারেশনের, সেটা হচ্ছে কর্মসংস্থান, অর্থাৎ চাকরি বা জব। সেইটা নিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট তোমার কি প্ল্যানস? দেখুন, আমি একটা উপলব্ধি করি যে আমি হয়তো চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরি যাতে ছেলেমেয়েরা ক্র্যাক করতে পারে আমি কিন্তু সেই পড়াশোনার ব্যবস্থা করব। এবং আমার প্রত্যেকটি জায়গায় ছাত্রছাত্রীর জন্য আমি তাদেরকে একজোট করে, যারা এই চাকরির পরীক্ষার বা প্রবেশিকা পরীক্ষার পড়াশোনা তৈরি করে, বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য বিনামূল্যে তাদের যাতে পড়াশোনা করানো যায় তার ব্যবস্থা আমি করব। বেশ, আমরা বাকি কথাগুলো আবার কথা বলতে বলতে যাবো। আপাতত আমি বলবো যে এখানে আমরা গুরুদ্বারে ঢুকছি, এটার ভিজুয়ালসটা একটু দেখাও। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ পার্সোনালি যে আমি অন্তত কোনোদিন গুরুদ্বারে যাচ্ছি আর কি। আমি এর আগে কোনোদিন আসিনি। कर्ता पुरख निर्भव निर्वैर अकाल मूरत अजूनी सैभं गुर प्रसाद जप आद सच जुगाद सच है भी सच नानक होसे भी सच सोचे सोच न होवई जे सोची लखवार चुपै चुप न होवई जे लाए रहा अवतार भुखिया भुख न उतरी जे बन्ना पुरिया पार सहस्याण पालक होहे। এখানে শেষ করবে না, সন্ধ্যাবেলা শেষ করবে? আজকে আমরা প্রায় সকাল থেকে ছিলাম ক্যান্ডিডেটের সঙ্গে, নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের সঙ্গে আমরা বহু জায়গায় গেলাম, ঘুরলাম, দুপুরে লাঞ্চ করলাম। আমার স্পেসিফিক্যালি এখানে ঘুরে কি মনে হয়েছে সেটা এইখানকার বিষয় না, আমার তোমার থেকে স্পেসিফিক্যালি কিছু জানার আছে। অ্যাজ এ ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসেবে তুমি যদি এমএলএ হও, বিধায়ক হও, তোমার কি কি কমিটমেন্ট থাকবে টু দ্য পিপল অফ নোয়াপাড়া? দেখো, আমি এখনো ম্যানিফেস্টোটা অফিসিয়ালি প্রকাশ করিনি, সেটা আমি যখন প্রকাশ করবো আমি ডিটেলিংয়ে বলবো। কিন্তু আমি উপলব্ধি করছি এখানকার মানুষজন তৃণমূল কংগ্রেসের সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আঘাত বর্ষা। সেই হিসাবে যেহেতু আমি দাঁড়িয়েছি, আমি একটা ইয়ং ছেলে হিসেবে বা যেভাবেই হোক, তারা আমাকে প্রচুর সমর্থন করছেন, ভালোবাসছেন। সেটা তুমি আজকে নিজে গিয়ে উপলব্ধি করেছো যে 10টা বাড়ির মধ্যে 9টা বাড়ির সমর্থন এবং তাদের উজ্জ্বল উপস্থিতি এসে জড়িয়ে ধরা এমন কিছু দেখছো। আমি প্রধানত শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক এই 4টে বিষয়ে কাজ করব। তার সঙ্গে সুনিশ্চিত করব এলাকার শান্তি যাতে অক্ষুণ্ণ থাকে। আমি জিতে যাওয়ার পরবর্তী পর্যায়ে একটাও বিরোধীদের এখনো পর্যন্ত আচরণ না আছে, আর একটাও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একটা ডিস্টারবেন্স না হয়, এটা আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। পাশাপাশি আমার টার্গেট থাকবে এই এলাকার মানুষের নাগরিক পরিষেবাটাকে আরো বৃদ্ধি করা। আমি নিজে আমার তরফ থেকে ব্যক্তিগত উদ্যোগে কিছু ছেলে মেয়েদেরকে, অ্যাক্টিভ ছেলে মেয়েদেরকে রাখবো, যারা বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখবে, যারা অন্তত উইকলি 2-3 বার সেই এলাকাটা ঘুরবে, ঘুরে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে তারা গিয়ে এলাকাবাসীদের খোঁজ নেবে যে আপনাদের কারোর কোনো প্রবলেম বা দাবি আছে কিনা। নাগরিক পরিষেবা বৃদ্ধির ক্ষেত্রে আমার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আর যেমন ছোট ছোট কাজ, হয়তো সামনের ড্রেনটা একটু পরিষ্কার করা দরকার, ধরুন মিউনিসিপ্যালিটি পরিষ্কার করেছে, কিন্তু হয়তো কারোর বাড়ি কোনো একটা অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য একটু তার এখানে প্যাকেট বা ফুল মিষ্টি পড়েছে, যেমন আজকে এখন দেখলাম যে পুজোর জন্য, সেটা পরিষ্কার করা দরকার। আমি আমার সেই টিমটা নিশ্চয়তা করবো, আমাকে জানাবে, বা আমি মিউনিসিপ্যালিটিকে অনুরোধ করবো, বা আমার ব্যক্তিগত স্তরে আমি ব্যবস্থা করবো যে কিভাবে এটা পরিষ্কার করা যায়। ধরুন কোনো একটা লাইট জ্বলছে না, মিউনিসিপ্যালিটি যেমন আছে তারা তো নিশ্চিতভাবে তাদের চেষ্টায় করছে, আমিও ব্যক্তিগত স্তরে আমাদের এই ভিজিটিং টিম থাকবে, ফিল্ড টিম থাকবে, তারা কিন্তু ঘুরে ঘুরে দেখবে এবং তারা সেই পরিষেবা যাতে পায় মানুষ এবং
সমস্যা হলে দ্রুত মেরামত হয় তার ব্যবস্থা করো। হাউ মাচ ইউ আর কনফিডেন্ট? দেখুন, এই নোয়াপাড়া কেন্দ্রে আমার বদলে যেই দাঁড়াতো সেই জিততো। আমি জেতা নিয়ে আমার সন্দেহের জায়গা নেই। আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ভরসা রেখেছেন 50,000-এর কাছাকাছিতে লিড দিতে পারি। অর্জুন সিং, আমি এ প্রশ্নটা আগেও করেছি, আমি আবারও করছি, তার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই একরকম, আরেকটা শোনা যায় যে অর্জুন সিং যেখানে ক্যান্ডিডেট হয় সেখানে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়, প্রচুর বোম পড়ে। আমরা 2019-এ ব্যারাকপুর লোকসভায় দেখেছি, এবং ভাটপাড়া বারবার খবরের শিরোনামে এসেছে, যেখানে বলা যায় তার পুত্র সেখানকার বিধায়ক। এবার সেখানে অর্জুন সিং নিজে ক্যান্ডিডেট, সন্ত্রাস হওয়ার কোনো চান্সেস আছে? দেখুন, সেটা তো ও বলবে, আমি তো সেই জায়গায় যাব না। উনি যথেষ্ট সিনিয়র পার্সন, উনি পলিটিক্স বরাবর করে এসছেন এইভাবে, সেটা নোয়াপাড়ার মানুষ জানে। তিনি নোয়াপাড়ার পক্ষে বোমগুলি পিস্তলের রাজনীতি করতে চাইলে নোয়াপাড়ার মানুষ এমনি জবাব দেবেন, জবাবের পরিমাণ আরও বাড়বে। আমি নিজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে সবচেয়ে বেশি উদ্যোগী। ও বোম নিয়ে লড়াই করুক, তুমি পেন নিয়ে লড়াই করুক, দেখা যাক না বোমার পেনের লড়াই। ডু ইউ থিংক দ্যাট হি ইজ এ বাহুবলী? ওয়ান্স আপন এ টাইম। ওকে, মানে এখন নয়। 2024-এ পার্থবী মহাশয়ের কাছে গোহারান হারার পর আর সেই ইঁদুর ছাড়া আর কিছু না। আগামী দিনে তাকে পিঁপড়েতে পরিণত করার দায়িত্ব আমি নিলাম। ওকে, ডু ইউ থিংক নোয়াপাড়া তোমার জন্য কেকওয়াক? আমার বদলে যেই দাঁড়াতো সেই জন্য কেকওয়াক। যখন থেকে অর্জুন জি দাঁড়িয়েছেন, মার্জিনটা তৃণমূল কংগ্রেসের পক্ষে আরো বেশি বেড়ে গেছে। কারণ তাকে খুনি, সন্ত্রাসবাদী, দাঙ্গাকারী এবং 2019-এর নির্বাচনের পরবর্তী পর্যায়ে যে পরিমাণ সন্ত্রাস সৃষ্টি করেছিল নোয়াপাড়াবাসী সেই হিসাবে মনে রেখেছে। ওমেন সেফটি একটা খুব জরুরি বিষয়, এবং ওমেন সেফটি নিয়ে বারবার করে কথা উঠেছে। গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে ওমেন সেফটি খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে আরজি করের ঘটনার পর গোটা বাংলা জুড়ে যেভাবে আন্দোলন হয়েছে, এবং অভয়ার মা নিজে বিজেপির প্রার্থী হয়েছে, স্বাভাবিকভাবেই ওমেন সেফটি নিয়ে প্রশ্ন উঠবে। অ্যাজ এ ক্যান্ডিডেট এবং ভবিষ্যতে যদি তুমি যেত এমএলএ হিসেবে তোমার কনস্টিটিউয়েন্সির মহিলাদের জন্য, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক প্ল্যানস? দেখুন, প্রথম কথা, আমি এইখানে আমাদের অনেক নিরাপদ, এবং এখানে ছেলেমেয়েরা সবাই কিন্তু খুব সুসংহতভাবে চলেন, এবং তাদের সেই অর্থে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সার্বিক নিরাপত্তার খাতিরে আমি এখানে সিসিটিভি লাগানোর কথা ভেবেছি, এবং এইখানকার আমাদের যে ইয়ং ফোর্স, ইয়ং টিম থাকবে, তারা আগামী দিনে তাদের দিদিদের বা তাদের বোনদের নিরাপত্তা শুধুমাত্র নয়, তাদের সম্মানের কথা তারাই রক্ষা করবে। এবং বাংলার মানুষের ওই কালচার নেই ইউপি বিহারের মতো। এইখানে কিন্তু বাংলার পরিবেশ অনেক সংযত, সুন্দর, এবং বাংলা কিন্তু সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটা তোমাকে স্মরণ করিয়ে দেব। এইখানে অর্জুন থাকলে সমস্যা হয়তো অর্জুন এলাকাবাসীর আশপাশে হতে পারে, লাল চুল, কানে তেল, মুখে গুটকা, কিন্তু এদেরকেই নোয়াপাড়ায় স্থায়ী হবে। তুমি ছাত্র রাজনীতি থেকে এসছো, তো একটা খুব স্পেসিফিক প্রশ্ন আসে যে ছাত্র রাজনীতি থেকে এলে, এই যে যদি আমরা দেখি নৈহাটিতে একটি কলেজ রয়েছে এবং এদিকে মহাদেবানন্দ বা সুরেন্দ্রনাথ কলেজ, এই মাঝখানটায় সে অর্থে কোনো কিন্তু জেনারেল কলেজ নেই, এবং বিটেক কলেজও নেই, বিএড কলেজও সম্ভবত নেই, বা এই ধরনের টেকনিক্যাল কলেজ, আইটিআই বা বিটেক বা টেকনিক্যাল কলেজ, এইরকম কোনো প্ল্যানস তোমার আছে? দেখো, এখানে 3টে কলেজ আছে, সুরেন্দ্রনাথ, বিএনএস, মহাদেবানন্দ। এদিকে আমি এই 3টে কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ যেমন আছে, তেমন আমি কিন্তু টেকনিক্যাল কলেজের ব্যাপারে আমি এখন এত তাড়াতাড়ি আমার বলা উচিত নয়, সব যদি এখন বলে দেবে ম্যানিফেস্টোতে প্রকাশ করার থাকবে না। কিন্তু আমি নিশ্চিতভাবে টেকনিক্যাল কলেজ জমি দেখতে হবে আমার, সেটা পাচ্ছি কিনা, এবং সেভাবে করার চেষ্টা করব। আমার প্রধান ফোকাস থাকবে আগে মানুষকে যেগুলো বলছি সেগুলো রক্ষা করাই, নাগরিক পরিষেবার উপর জোর দেওয়া। মানুষ যদি নাগরিক পরিষেবা পায় এবং তাদের আমার অফিস অ্যাক্টিভ থাকে, তাদের যে কোনো প্রয়োজনে সিঙ্গেল নাম্বারে ফোন করলে দিয়ে তাদের কাছে সমস্যার সমাধানটা হয়ে যায়, যে কোনো সমস্যায়, আমার কাছে সেই বিষয়টা সবার আগে উদ্যোগী। আজকে এমনভাবে একটা অফিস তৈরির চেষ্টা করব যেখানে সারাক্ষণ অ্যাক্টিভ থাকবে, যে সেই অফিসে ফোন করলে আমরা সেই সমস্যার সমাধান দ্রুত আকারে করছি। এবং আমি বিশ্বাস আমার বিগত 8 বছরের
ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে বা বিগত 17-18 বছর অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, মানুষের সঙ্গে থেকে পাশে থেকে রাজনীতি করেছি। আগামী দিনে আমার রাজনৈতিক উত্তরণের জন্য মেন চ্যালেঞ্জ নোয়াপাড়াবাসী ঘরে ঘরে তাদের পরিষেবা নিয়ে পৌঁছে যাওয়া, এবং আগামী 5 বছর পর আমি মনে করি আমার নতুন করে প্রচারের দরকার লাগবে না, মানুষের হয়ে এই 5 বছর ধরে কাজ করেই আমার মেন পরিচিতি হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার হবে? আর কনফিডেন্ট? 230 আশপাশ। এটা তো সব দলই বলছে, সেটা শুভেন্দু অধিকারীও বলছে 177। হ্যাঁ, শুভেন্দু প্রত্যেক বছর বলতেন আর প্রত্যেক বছর হারতেন, এটা তার রেকর্ড আছে। বিজেপি প্রত্যেক বছর বলে, প্রত্যেক বছর হারে, এটাও তাদের রেকর্ড আছে। তাই শুভেন্দু কি বলছে না বলছে সেই বিষয়কে আমি যাচ্ছি না, ওনায় নিজের আগে আসনগুলো জিততে বলুন, তারপর কথা বলা যাবে ওনার সঙ্গে। আর আমি শুধুমাত্র এইটুকুনি বলবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি মানুষের যেই আস্থা, যেই ভরসা রয়েছে, এরা এসআইআর করার চেষ্টা করুক, এরা দাঙ্গা লাগানোর চেষ্টা করুক, এরা বোমগুলির রাজনীতি করুক, যাই করুক, এই বাঙালিরা সংঘবদ্ধ হয়ে গেছে। আজকে বাংলার কোনো বহিরাগতদের জায়গা নেই, বাংলা তাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চারিদিকে সরিয়ে দেওয়ার পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেসই একমাত্র অল্টারনেটিভ। বেশ, আমরা কথা বললাম শ্রীরাঙ্কুরদার সাথে। আর শ্রীরাঙ্কুরদাকে একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছা করছে। তোমার সাথে আমি একটা আমার মনে আছে একটা পডকাস্ট করেছিলাম লোকসভা নির্বাচনের পর, তখন লোকসভা নির্বাচনে অনেক ইয়াং ফেস তারা লোকসভায় টিকিট পেয়েছিলেন, তুমি পাওনি। সেই সময় তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে আফসোস হয়েছিল কিনা। পরবর্তী সেই সময় তুমি একটা জবাব দিয়েছিলে যে ধৈর্য ধরে থাকতে হয়, টেস্ট ক্রিকেট ইত্যাদি। যখন তুমি তোমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, পাশে দলনেত্রী বসে আছেন, হাউ ডাজ ইট ফিল? কেমন অনুভূতিটা হয়েছিল? অনেকটা দায়িত্ব বেড়ে গেছিল, বিশেষত যখন দিদি আরো নাম বললেন, তারপর আমার নাম আরো পরে আলোচনা করলেন, তখন মনে হলো আমি শুধু শ্রীরামপুর দাঁড়াইনি, আমার সঙ্গে আপামর ছাত্র যুব সমাজ দাঁড়িয়েছে। আজকে যদি আমি ভালো কাজ করি, শুধু জেতার কথা বলছি না, আগে 5 বছর যদি ভালো কাজ করি, 5 বছর পর দিদি অভিষেকটা আরো বেশি করে ছাত্র যুব সমাজের উপরে ভরসা রাখতে পারবো। যদি আমি সোকল পারফরমেন্স করতে না পারি, তবে কিন্তু আমি শুধু নিজের ক্ষতি করবো না, তাদের ভবিষ্যৎটাও নষ্ট করবো। তাই আমি নিশ্চিতভাবে আগামী দিন কাজ করবো এবং কাজ করে মানুষের পাশে থাকবো এবং নিজের বেস্ট এফোর্টটা দেবো, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ। একটা গোটা দিন আমরা কাটালাম, সকাল থেকে দুপুর, এখন বিকেল, এরপরে হয়তো সন্ধ্যেবেলা প্রার্থী আবার বেরোবেন, কিন্তু তার মধ্যেই জানার চেষ্টা করলাম, খোঁজার চেষ্টা করলাম সেই মানুষটাকে, রাজনৈতিক কর্মীর বাইরে ব্যক্তি শ্রীরাঙ্কুরকে খোঁজার চেষ্টা করলাম, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। হয়তো অনেক প্রশ্ন করার ইচ্ছা ছিল, সেগুলো সময়ের অভাবে আমরা করে উঠতে পারলাম না, কারণ রাজনীতির এই ভোটের মরশুমে রাজনীতির নেতাদের সঙ্গে কথা বলাটা একটু চাপের। তারপরেও তারা সময় দিচ্ছেন, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে। ভোটের এই সময় আমরা আরও তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে কথা বলবো, জানতে চেষ্টা করব যে তারা কি ভাবছেন, তারা তাদের প্রার্থীদের কাছে কি নিয়ে যেতে চাইছেন, কেন ভোট চাইছেন। নো ইয়োর ক্যান্ডিডেট, এ ডে উইথ ইয়োর ক্যান্ডিডেটের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের চ্যানেল, ফলো করুন সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউন।